আচ্ছা, তুমি যেমনটা চাইবে, তবে সাবধানে থাকবে পাতাবাহার। নিজের আর আমার বাচ্চা দুটোর খেয়াল রাখবে। পাতা খানিকটা হাসার চেষ্টা করে বেরিয়ে যায়। অরুণ বিষণ্ণ চোখে চেয়ে থাকে। একটু পরেই বেরিয়ে যায় সবাই। ভোর তো সবার আগে আগে লাবিবের সাথে গাড়িতে উঠে বসে আছে। অরুণ পাতার কাঁধ জড়িয়ে গাড়িতে উঠিয়ে দেয়। পরপর সবাই গাড়িতে উঠলে অরুণ রঞ্জুকে সাবধান বাণী শুনিয়ে গাড়ি ছাড়তে বলে। গাড়িটা শাঁসা করে চলে যায়। পাতা গ্লাস নামিয়ে লনে দাঁড়িয়ে থাকা অরুণের দিকে তাকায়। অরুণের মলিন মুখটা দেখে পাতার হৃদয় কোণে জ্বলুনি অনুভব হয়। আচ্ছা, নাক নুচু ম্যানারলেস লোকটা কি তাকে মনে করবে প্রতিক্ষণ? তার বিরহে হৃদয় ব্যাকুল হবে? প্রতিবার পাতাবাহার ডাকার পর কি মনে হবে পাতা নেই তার কাছে? তার কি মনটা আনচান করবে পাতাবাহারের জন্য? পাতাবাহার ডাকার পর শুধু ওই ছাপোষার আগমনে লোকটার বুকটা কি খাকা করবে না? তার জন্য চোখের কান্নি সে নোনা জল জমবে না? গাড়িটা যতক্ষণ দেখা যায় অরুণ দাঁড়িয়ে থাকে। তারপর উদ্দেশ্যহীন হাঁটা দেয়। বাড়ি যায় না। ঘরের রানী ঘরে নেই। ঘরে গিয়ে কি করবে? ও ঘরের কেবলমাত্র শূন্যতা ও একাকিত্ব। একাকিত্ব বড্ড অপছন্দের অরুণের। একা ঘুরে ফিরে অরুণ বাড়ি ফিরে রাত 10টায়। দরজা খুলে এক অবুঝ প্রাণী দৌড়ে এসে মিউ মিউ করে ডাকে। অরুণের মন খারাপের মাঝেও একটু হাসি পায়। একা তো নয় সে, আছে তো আর এক পাতাবাহার। সে বিড়ালটিকে তুলে নিয়ে রুমে চলে যায়। পাতাবাহার, সখী বিনা কেমন কাটছে প্রহর? নিজ ঘরে বসে আছে পাতা। শুধু বসে নেই, নিজ পুরনো কিছু স্মৃতি হাতড়িয়ে দেখছে। তার ড্রয়িং খাতার আঁকানো বিভিন্ন ড্রয়িং। পাতা সব উল্টে পাল্টে দেখে। হঠাৎ একটা স্কেচের সামনে আসে। পাতা জিভ কামড়ে তড়িঘড়ি পাতা উল্টিয়ে নেয়। কেসটা শুভ স্যারের, অনেক আগে আঁকিয়েছিল। খুব ভালো না হলেও খারাপটাও হয়নি। এটা অরুণ সরকার দেখলে পাতাকে কাঁচা চিবিয়ে খেয়ে ঢেকুর অবধি তুলত না। লোকটা ভোরের চেয়েও কয়েক গুণ হিংসুটে, তবে খুব একটা প্রকাশ করে না। পাতা স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে আরও দুটো ছবি বের করে। বাবা ছেলের ছবি। ফর্মাল ড্রেস আপে বাবার হাত ধরে একটা স্কুল ড্রেস পরিয়ে তো মিষ্টি ছেলে। পাশে পাতা আর একটা অবয়ব আঁকতে চেয়েছিল, কিন্তু নিজ অবয়ব আঁকতে তার বেশ লজ্জা লাগায় আঁকেনি। পাতা মুচকি এসে পাতা উল্টাবে নিবে, কিন্তু ঘরে আরও দুটো মানবের আগমন ঘটে। ভোর ও লাবিব। লাবিবের হাতে ফোন। সে পাতার বিছানায় বসে ফানি রিলস দেখা শুরু করে। ভোরও আলগোছে উঠে তার পাশে বসে উকিঝুঁকি দিয়ে দেখতে থাকে। একটু পরে আরেকজনের আগমন ঘটে। লতা মেয়েকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে, আমি আমার মেয়ে আর তার খালামণি থাকবো এখানে। ভোর লাবিব, যাও মামুর ঘরে, ঘুমিয়ে পড়ো জলদি, আর ফোন দাও আমার কাছে। লাবিব তার মাকে ভয় পায়। মার মেজাজের ঠিক ঠিকানা নেই। বোঝে কম, চিল্লায় বেশি। তাই সে কথা না বাড়িয়ে ফোন দিয়ে চলে যায়। ভোরকেও আসতে বলে। ভোর যায় না। পাতার দিকে তাকায় অসহায় চোখে। সে অন্য ঘরে থাকবে? তার করুণ চোখের ভাষা পাতার বুঝতে বেগ পোয়াতে হয় না। সে কিছু বলবে তার আগে লতা বলে, কি হলো ভোর, যাও। ভোরের মুখখানি ছোট হয়ে যায়। সে বিছানা থেকে নেমে মাথা নিচু করে চলে যেতে নেয়। পাতা পিছু ডাকে। ভোর উজ্জ্বল মুখে পাতার কাছে এগিয়ে আসে। আম্মু নিশ্চয়ই তাকে যেতে দেবে না। পাতা লতাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, ও আমার কাছেই থাকবে। এত ছোট পেটে জায়গা হবে? না হলে মেয়েকে নিয়ে চলে যাও আপু, এটা আমার রুম। লতা বিস্ময় নিয়ে চায় পাতার দিকে। মানে তার উপর রেগে আছে পাতা, তাই বলে এভাবে বলবে? সে হম্বিতম্বি করে রুম্পাকে তুলে নিয়ে চলে যাবে, তখনই ভোর তার ওড়নার একাংশ টেনে বলল, আন্টি তুমি থেকো, আমি লাবু ভাইয়ের কাছে যাচ্ছি। লতা থেমে যায়। ভোর পাতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে যায়। রুম থেকে বেরাতেই তার হাসি ফুরিয়ে যায়। লতা পুনরায় মেয়েকে শুইয়ে দিয়ে দরজা লাগাতে যাবে। পাতা দরজা বন্ধ করতে বারণ করে। লতা গিয়ে মেয়ের একপাশে শুয়ে পড়ল। পাতা শোয় না। লতা বোনের দিকে তাকিয়ে বলল, এই পাতা, এখনো রেগে আছিস আমার উপর? আমি কি তোর খারাপ চাই বল? তখন রাগের মাথায় বলেছিলাম আর পাঠাবো না। তুই সত্যি ভেবে বসে আছিস আমার ঘাড়ে কটা মাথা জামাই পাগল তোকে জামাইয়ের থেকে আলাদা করব? আর এমনিতেও অরুণ সরকারের তোপের মুখের পড়ার শখ নেই। কিছুটা হলেও চিনি তাকে। তবে হ্যাঁ,
অহংকারী লোকটাকে তো নাকানি চোবানি খাওয়াবো। পাতা বোনের দিকে চায়, শান্ত সুরে বলে, আপু তোমাকে বলেছি না আমাদের ব্যাপারে নাক না গলাতে। আমাদেরটা আমরা বুঝে নেব, তোমায় কিছু করতে হবে না। আসলে তোমাকে বলাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। সে যেমনই হোক, আমার তো, আমি আমার মতো গুছিয়ে নেব। লতা মুখ মুচড়ে ব্যঙ্গস্বরে বলে, আসছে মিসেস অরুণ সরকার। তুই পারিস না ব্যাটার কোলে উঠে বসে থাকতে। আচ্ছা, গলাবো না নাক। তবে হ্যাঁ, তোর ওই ইগোয়েস্টিক লোক আমার সাথে লাগতেলে দেখিস, তার ইগোর দফা রফা না করলে আমি লতার নাম পাল্টে কচুরিপাতি রাখবো। পাতা ভ্রু কুচকে চায়। লতা রাগে গজগজ করতে করতে চোখ বুজে নেয়। পাতা মুচকি এসে বলল, আপু রেগে যেও না, তবে দুলাভাই সত্যি বলে তুমি বুঝো কম, চিল্লাও বেশি। লতা বড় বড় করে চায়, গলা উঁচিয়ে বলে, কি বললি তুই? এই সাহস থাকলে আবার বল। আমি বলিনি, দুলাভাই বলেছে। পাতা ঠোঁট চেপে হেসে বলে। লতা রাতুলের গুষ্টির তুষ্টি করে। পাতার বেচারা দুলাভাইয়ের জন্য দুঃখ অনুভব হয়। কাল সকালে তার খবর আছে। তার মধ্যে দরজা খোলার শব্দ হয়। লতা পাতা দুজনেই তাকায়। ভোর লতার দিকে আর চোখে চেয়ে বলে, ও ঘরে একটাই বেড, 4 জন মানুষ, বালিশ 3টে আছে। আমাকে বললো বালিশ নিয়ে যেতে। পাতা মুচকি হেসে বলল, বালিশ দেবো না, তুমি দরজা বন্ধ করে আমার কাছে এসো। না না, বালিশ দাও আম্মু। ওই অরুণ সরকারের মিনিভার্সাল নাটক কম করো, এসে শুয়ে পড়ো জলদি করে। লতা বলে ভোরের উদ্দেশ্যে। পাতা নিশ্চয়ই জানতো ভোর আসবে, তাই তো দরজা বন্ধ করেনি। লতা ভাবে তার বোনটা খুবই সহজ সরল, এত ভালো হতে হবে কেন? ভোর পাতার দিকে তাকালো। পাতা কাছে ডাকে ভোরকে। লতার উদ্দেশ্যে বলে, আমার ছেলেকে নিয়ে কোনো মজা না আপু, নইলে তোমার মেয়েকে বৌমা বানিয়ে প্রতিশোধ নেব ভবিষ্যতে। ভোর লজ্জা পেয়ে দরজা বন্ধ করে বিছানায় ওঠে। লতা হামি তুলে বলে, মেয়েকে ঘরে কুটি বানিয়ে রাখবো, তবুও তোর এই অতি ভদ্র ছেলের সাথে বিয়ে দেবো না। যে মেয়ের কপালে আছে তার দফা রফা করে ছাড়বে। পাতা ভোরকে মাঝে রেখে কিনারায় শুতে বললে ভোর নাকচ করে বলে, তুমি মাঝখানে শোবে আম্মু, রাতে ঘুমের মধ্যে পড়ে গেলে অনেক ব্যথা পাবে। লতা খানিকটা অবাক হয়। এ নাকি ছোট্ট বাচ্চা, এ তো পাতারও বাপ। পাতা মানা করলেও জেদি ভোর শোনে না। সে কিনারায় শুয়ে পড়ল। অগত্যা পাতা মাঝখানে শুয়ে ভোরকে নিজের দিকে টেনে নেয়। আদর করে বলে, বাবার কথা মনে পড়ছে না ভোরের? লতা মনে মনে ভেঙচি কাটল। বাচ্চার পরে পড়ছে নাকি বাচ্চার মায়ের, সে ঢের বুঝতে পারে। ভোর ঘুমরা মুখে বলে, ভোর মিস করছে তার বাবাকে অনেকটা। কথা বলবে? ফোন দিব? ভোর জবাব না দিয়ে মিষ্টি হাসি উপহার দেয়। পাতা লতার থেকে ফোনটা নিয়ে কল লাগায় অরুণ সরকারকে। স্নিগ্ধ কুয়াশায় ঢাকা ভোরবেলা। ঝোপঝাড়ে পাখির কিচিরমিচির শব্দে কানে বাজছে বেশ। বিহঙ্গের দল ডাকছে নাকি ঝগড়া করছে, ঠাউর করা মুশকিল। কুয়াশার চাদরে মোড়ানো আশেপাশের পরিবেশ দেখা গেলেও দূরের পরিবেশ ঠাউর করা যাচ্ছে না। এই কুয়াশায় ঢাকা ঠান্ডা পরিবেশে দুটো বাচ্চা পুরো প্যাকেট হয়ে ফুটবল খেলছে। একটার বছর 2 হবে, অপরটা সদ্য হাঁটা শিখেছে। আনাড়ি পায়ে কয়েক কদম গিয়ে বসে পড়ে। তবুও ফুটবল দেখে তার অদম্য কৌতূহল। এই বাচ্চা দুটোর বডিগার্ড আর এক 5 বছরের বাচ্চা। সেও শীতের পোশাকে নিজেকে মুড়িয়ে বাগান থেকে ফুল তুলছে আর কানে গুঁজছে। ছোট্ট বিচ্ছু দুটোর কানেও লাগিয়ে দিচ্ছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, আনি, এই কুয়াশায় বাইরে কেন বের হয়েছে ওদের নিয়ে? এখনই ভেতরে আসো। আচ্ছা দাদি। বলে আনিকা রূপ ও নয়নকে ডাকে। রূপ তার ছোট্ট ছোট্ট ধারালো দাঁত দেখিয়ে হেসে বলে, যাবো না, বলেই দৌড় লাগালো। নয়ন হেসে তার পিছু পিছু। আনিকা বাদরের দল বলে তাদের পিছু নেয়। আনিকা নয়নকে ধরে ফেলে, কিন্তু রূপকে ধরতে পারে না। গেটের দিকে সে দৌড়ে যায়। আনিকা ফোঁস করে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার রাগী মুখ কনভার্ট হয় বিস্ময়ে হাঁ হয়ে যায়। সে নয়নকে ফেলে দৌড়ে যায় বড় চাচু বলে। রূপক সরকারও চিনতে পারে তার চাচুকে। সে আগে চাচ্চু বলে অরুণের পা জাপটে ধরে। অরুণ করে তুলে নিয়ে আদর করে। আনিকা এলো, তাকেও টেনে নেয়। আনিকা অরুণের গালে টপাটপ কয়েক দফা আদরের কার্যক্রম করে উচ্ছ্বাসিত গলায় বলে, চাচু, তুমি আনিকে ভুলে গেছো? আই মিসড ইউ। রূপও আনিকাকে অনুকরণ করে অরুণের গালে চুমু দিয়ে খিলখিলিয়ে হেসে বলে। অরুণ মুচকি হেসে দুটোকে নিয়ে পা বাড়ায়। আই অলসো মিসড আনিবরি। রূপসোনা, কেমন আছো তোমরা? ভালো আছি। চাচিমণির বাবু এসেছে? আসলে তো জানাতাম আনিবরি, বাবুর আসতে আরেকটু সময় লাগবে।
অরুণ দুজনকে নিয়ে নয়নের সামনে দাঁড়ায়। নয়ন অরুণকে চেনে না, সে হাঁ করে চেয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। অরুণ আনিকাকে পিঠে চড়তে বলে নয়নকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। আরিয়ান ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর পেপার পড়ছিল। হঠাৎ বাইকে দেখে বেশ অবাক হয়, তবে প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল, সকাল সকাল সরকার বাড়ি এসে বাদর গলায় ঝুলে বেড়াচ্ছিস ভাই? অরুণ মুচকি এসে সবকটাকে নামিয়ে দেয়। নয়ন ছাড়া পাওয়ার সাথে সাথেই আনাড়ি পায়ে কিচেনের দিকে ছোটে। রূপ আনি যায় না, তারা চাচুর হাত ধরে টানাটানি করে। অরুণ দুটোকে সোফায় বসিয়ে নিজেও বসে আরিয়ানকে বলে, কেমন আছিস? ছোট মা কোথায়? রুবি অফিসের জন্য বেরিয়েছে। ভালোই আছি, মা কিচেনে চা আনতে গেল, রুবি একটু আগেই বেরিয়েছে। আরিয়ানের কথার মাঝে আসমা বেগম চা নিয়ে আসলো। অরুণ মুচকি হেসে বলল, কেমন আছো ছোট মা? ভালো থাকার জন্যই তো চলে গেলে, ভালো না থেকে উপায়? চা নাও নাকি কফি আনবো? অরুণ চায়ের কাপ হাতে নেয়। আসমা বেগমের খোঁচা দিয়ে কথা বলা গায়ে লাগায় না সে। আসমা বেগম অরুণের সম্মুখে সোফায় বসে বলে, ভোরকে সাথে আনতে পারতে। কেমন আছে ওরা? পাতার কি অবস্থা? ভালো ছোট মা, প্রেশারটা আপ ডাউন করে আর মেয়েটা ভয় পায় অনেক, তাছাড়া সব ঠিকঠাক। প্রথম তো তাই ভয় পাবে, স্বাভাবিক। চায়ে চুমুক দিয়ে বলে আসমা বেগম। অরুণ আরেকটু টুকটাক কথাবার্তা বলে তাদের সাথে। একা একা ফ্ল্যাটে ভালো লাগছিল না তার, তাই এখানে ছুটে আসা। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছিল, গত রাত থেকেই তার হাঁসফাঁস লাগছিল। রাত যেন কাটছিলই না, মনে হয়েছে সময় থমকে গেছে। রাতে ভোরের সাথে কথা হয়েছিল মিনিট 10। ভোরকে পাতার কাছে দিতে বলেছিল, পাতা কথা বলেনি। ভোরকে ফিসফিসিয়ে বলেছিল, বলো আম্মু ঘুমিয়ে পড়েছে। তার ফিসফিসানির কথা শুনেছিল সে। একবার মেয়েটাকে হাতের কাছে পাক, চড়িয়ে গাল লাল করে দেবে। বেয়াদব, তার সাথে ছলচাতুরি। আজ বিকেলেই যাবে সে, দেখে নেবে। অরুণ আনিকাকে কোলে বসিয়ে দেয়। মেয়েটাকে পাগল করে রেখেছে। ভোর কি করেছে? কেন আনুনি তাকে? ভোরের কি আনির কথা মনে পড়ে না? তুমি কি সত্যি ভোরের জন্য লাল টুকটুকে বউ এনেছো, তাই ভোর আনিকে ভুলে গেছে? আরও অনেক প্রশ্ন শুধু ভোরকে ঘিরে। অরুণ তাকে আশ্বস্ত করে বলে, ভোরও তোমার কথা বলে সব সময়। বিয়ে করেনি এখনো, ওরকম দুষ্ট ছেলেকে কে বিয়ে করবে শুনি? আনি অরুণের কানে মুখ নিয়ে ধীমান সুরে বলে, বড় চাচু আমি পড়বো, আমি হবে ভোরের লাল টুকটুকে বউ। অরুণ গোল গোল করে তাকালো আনিকার দিকে। আনিকা চাচুর গাল জোড়া টেনে দেয়। অরুণ হেসে বলে, আনিবরি তো ভোরের বোন হয়। আনিকা ভেঙচি কেটে বলে, তো লাল টুকটুকে বউ হবে। সারাদিন ব্যস্ততায় কাটে অরুণের। ব্যস্ততার ভিড়েও বুকটা শূন্য শূন্য লাগে। আগে তো নিড়ে ফিরে চড়ুই দুটোর জোড়ার কিচিরমিচির শব্দে তার হৃদয়খানি শীতল পরনে জুড়িয়ে যেত। এখন তো তার নীর ফাঁকা। বাড়ি ফিরলে তো ছেলে করে চড়ে চুমু দিয়ে মিষ্টি এসে সখানেক আবদার করবে না, গাল ফুলিয়ে এক অভিমানী বলবে না দেরি করে কেন ফিরলে? তার তেরা উত্তরে অভিমানিনীর অভিমান তো আর বেড়ে যাবে না। সেই অভিমান ভেঙে গুড়িয়ে দিতেও তাকে নিয়ে সুখানুভূতির রাজ্যে ঘুরে বেড়ানো হবে না। অরুণ দেরি করেই বাড়ি ফেরে। ভেবেছিল চলে যাবে শ্বশুরবাড়ি, কিন্তু যেতে পারেনি। সে পারবে না বিনা দাওয়াতে সেখানে যেতে, তার সাথে যায় না ব্যাপারটা। পূর্ববর্তী রাতের ন্যায় আজকের রাতটাও কেটে যায় হাঁসফাঁস করতে করতে। পরের দিন অরুণ সিদ্ধান্ত নেয় যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে 3 নম্বর হাত অর্থাৎ অজুহাত হিসাবে পাতার নতুন ফোন আর কিছু ওষুধপত্র নিয়ে যাবে। সেই হিসাবে সারাদিন ব্যস্ত রেখে বিকেলে বাড়ি ফেরে। স্কাই ব্লু শার্ট ও জিন্স নিজেকে রেডি করে, শার্টের উপরে ধূসর রঙের হুডি পরে নেয়। শীতটা জেকে বসেছে। চুল সেট করার সময় ও মন মানসিকতা নেই, শুধু চিরুনি চালায় কোনো রকম। কালো ফ্রেমের চশমা চোখে পড়ে। আয়নায় নিজেকে দেখে, চেহারায় একটু বুড়ো বুড়ো ভাব দেখা যাচ্ছে। তবে অরুণ জানে ও বাড়ি গিয়ে এমার্জেন্সি ওষুধ নিলে ঠিক হয়ে যাবে। অরুণ ড্রেসিং টেবিলের উপর রাখা ঘড়ি পরে নেয়। ওয়ালেট নিতে পারে না, সেটা তো আরেকজনের দখলে। অরুণ চুলের ভাঁজে হাত চালিয়ে বলে, দেখ পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি। তোমার সখী জানলে গর্দান নিবে তোমার, তাই ওয়ালেট দিয়ে দাও। পাতাবাহার ছাড়ে না, ড্রেসিং টেবিলে গায়ে এলিয়ে 4 পায়ে লুকিয়ে রাখতে চেষ্টা করে। ভাব এমন যেন দেবে না অরুণকে, অথবা তাকেও সঙ্গে নিতে হবে। অরুণ তার গায়ে হাত বুলিয়ে আদর করে। বাটিতে ক্যাট ফুড দিলে বিড়ালটি খেতে যায়। অরুণ ওয়ালেট পকেটে পুরে হাত ধুয়ে আসে। শোনো পাতাবাহার, খেয়াল রেখো, ফ্ল্যাটে আসছি আমি।
বলে দরজা লক করে বেরিয়ে যায়। পাতাবাহার খাওয়া বাদ দিয়ে দরজার কাছে গিয়ে মিউ মিউ ডাকে অনবরত। তাকে এভাবে ধোকা দিতে পারল। অরুণ মাগরিবের নামাজ আদায় করে শ্বশুর বাড়ি ঢোকে, হাতে মিষ্টি সহ বাচ্চাদের জন্য ফাস্টফুড, হাওয়াই মিঠাই। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় অতি দ্রুত। লতাকে দেখে অরুণ ভদ্রসুলভ জিজ্ঞাসা করে, কেমন আছো লতা? বলেই অরুণ ইতস্তত করে খানিকটা। সেদিন তাদের বাড়িতে ভালো মন্দ কিছুই বলেনি, আজ বলল মেয়েটা না পিঞ্চ মেরে কথা বলে। অরুণের ধারণা শতভাগ সত্য। লতা খোঁচা দেয়, অরুণ হজম করে নেয়। দোষটা তার। লতা ওখানেই থেমে থাকেনি, সে আরও বলে, ভাইয়া, আমি পাতার 7-8 বছরের বড়। আপনি আমার ছোট বোনের জামাই। বয়সে ঢের ছোট হলেও সম্পর্কে বড় আমি। নলশ্বাস না কি বলে যেন, সে যাই হোক, আপু ডাকবেন। সম্মান দিলে সম্মান পাবেন, বুঝলেন? অরুণ থমথমে মুখে লতাকে পাশ কাটিয়ে চলে যায়, জবাব দেয় না। পাতাবাহারের রাগ, অভিমান কমুক একটু, তাকে নিয়ে নিজ নিরে ফিরুক। পাতার কাছেও ঘেঁচতে দেবে না এই মেয়েটাকে। অরুণকে দেখেই রুম্পা আঙ্কেল আঙ্কেল বলে দৌড়ে আসে। অরুণ কোলে তুলে নিয়ে তার হাতে একটা হাওয়াই মিঠাই দেয়। রুম্পার খুশি দেখে কে? অরুণ এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে পাতাকে খোঁজে। লাবণী আক্তার এগিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ে মেয়ের জামাইয়ের হালচাল জিজ্ঞাসা করতে। বিয়ের পর দ্বিতীয়বার পা রাখলো তাদের বাড়িতে। অরুণ পাতার কথা জিজ্ঞাসা করলে তিনি জানায় লুবার সাথে ছাদে গিয়ে চাঁদ দেখতে। অরুণের ভ্রু কুঁচকে যায়। এই ভর সন্ধ্যায় ছাদে, তাও এই পৌষের শীতে? অরুণ শাশুড়িকে বলে ছাদে চলে যায়। লতা ড্রয়িং রুমে বসে তার কর্মকাণ্ড দেখে। পাতার খেয়াল রাখে লোকটা। অরুণ একতলা বাড়ির ছাদে চলে যায়। অন্ধকার ছাদে শুধু রাস্তার ধারে ল্যাম্পপোস্টের সাদা নিয়ন বাতির আলো, তার উপরের এক ফালি চাঁদের জ্যোৎস্না ঢালা। অরুণ গলা খাঁকারি দিলে সবাই এদিকে ফেরে। ভোর খুশিতে লাফিয়ে ওঠে, অরুণের পা জড়িয়ে বলে, আই মিসড ইউ সো মাচ আব্বু কলিজা। আই এম অলসো কলিজা। ভোর মাথা উঁচু করে মুচকি হাসল। নিয়ন বাতি ও জ্যোৎস্নার স্নান আলোয় মিষ্টি হাসিটা যেন নিজস্ব দ্যুতি ছড়িয়ে দিল। অরুণ ছেলেকে টুপিটা দিয়ে মাথা ভালো করে ঢেকে দেয়। দুলাভাই কখন এলেন? লুকমার কথায় অরুণ তার দিকে তাকিয়ে ভোরের হাত ধরে বলল, মাত্রই এলাম। এই ভোর সন্ধ্যায় ছাদে কি এই একফালি মলিন চাঁদে প্রেমিকার প্রতিচ্ছবি দেখতে পাও নাকি? লুকমান লজ্জায় মাথা চুলকিয়ে বলে, আপনার চাঁদ তো আপনার নামে লিখিত, দলিল যখন খুশি দেখতে পারবেন। আমরা তো পারি না, তাই বুঝতেই পারছেন। তার মানে স্বীকার করছো কেউ আছো? শ্বশুরমশাই ভালো, ভেবেছিলাম তোমাকে পরিচয় দাও, তোমারও ব্যবস্থা করে দেই। লুকমান যেন নিজের কথায় ফেসে গেল। পরিচিত জানলে ব্যবস্থা করা দূর, দা বটি দিয়ে ধাওয়া করবে। লুকমান বলে, কি যে বলেন না দুলাভাই। এই লাবিব, ভোর, চলো আমরা নিচে যাই। বলেই তাদের নিচে নিয়ে যায়। অরুণ সাবধানে নামতে বলে তাদের। তালা চলে যেতেই অরুণ ছাদের কিনারায় দাঁড়ালো, তার রমণীর পানে চায়। পাতার সাথে সাথে অন্যদিকে ফেরে। লোকটা আজ আসবে পাতার ভাবনার বাইরে ছিল। হয়তো ভোরকে ছাড়া থাকতে পারছে না, তাই চলে এসেছে। তার জন্য তো আর আসেনি। অরুণ বড় বড় পা ফেলে এগিয়ে আসে পাতার নিকট। পাতার গায়ের শালটা তুলে মাথায় ঘুমটার ন্যায় পরিয়ে কপালে অধর ছুঁড়িয়ে রাখে। ঘন ঘন শ্বাস টানে, যেন বুঝিয়ে দিতে চায় অল্পক্ষণের বিরহে অরুণ সরকারের নাজেহাল অবস্থা। পাতার ইচ্ছা করে উষ্ণ ওই বুকটায় নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু পাতা নিজেকে ধাতস্থ করে। অরুণের উষ্ণ বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিতে চায়। অরুণ হাত জোড়া বুকে চেপে রেখে করুণ গলায় বলে, অনেক হয়েছে স্পেস, পাতাবাহার বাড়ি চলো। রাগ অভিমান যা দেখাবে আপন নিরে দেখাও। আমিও সব অভিমান অভিযোগ মাথা পেতে নেব, প্লিজ পাতাবাহার। অরুণ মনে মনে ভাবে, বাড়ি ফিরে চলো পাতাবাহার, নইলে আরও এখানে থাকার বন্দোবস্ত করো। সে বিনা দাওয়াতে এসেছে, এতেই কেমন অপস্থিত সে। এখন খোঁচামো করে শ্বশুরবাড়িতে দিনের পর দিন থাকতে পারবে না সে, আবার এরকম বিরহে থাকতেও পারবে না। পাতা থমকায়। লোকটা এত গম্ভীর গলায় ভোর ব্যতীত কাউকে অনুনয় করছে কি না সন্দেহ। পাতা কিছু সময় চুপ থেকে বলে, নিচে চলুন। অরুণ হতাশ হয়, হতাশ মিশ্রিত গলায় বলে, যাবে না বাড়ি? সূর্য, আমি বলেছি তো কিছুদিন থাকবো। বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থাকে না। নিচে চলুন। পাতার কাটকাট গলার স্বরে অরুণ দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে পাতাকে পাঁচকোলে নিয়ে সিঁড়ির পথ ধরে। ইয়া আল্লাহ, আমার জন্যই পাগলি বউটাকে ফিরিয়ে দাও। তার কানে কানে মন্ত্র পড়া কুচুটে শয়তানিদের মুখে ঝামা ঘষিয়ে দাও। আমিন আমিন বলো পাতাবাহার। পাতা গরম চাহনি নিক্ষেপ করে।
বর বলল। অরুণ মুচকি এসে পাতার ফুলো ওষ্ঠ ধরে সশব্দে চুম্বন করে সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে পড়ে। রাতুল ভুইয়া গলা খাকারি দিয়ে আশেপাশে তাকালো, কাউকেই খুঁজে না পেয়ে 32 পাটি বের করে হেসে বলে, মুরব্বি আমি কিছু দেখিনি, কিন্তু দেখলেও তোমাদের জানিয়ে লজ্জা দেব না। তবে হ্যাঁ, পেছনে শ্বশুরমশাই আসছে, তাই বাকি কাজ পোস্ট পণ্ড করে দাও। লজ্জায় পাতার বাচ্চাদের ন্যায় দৌড়ে পালাতে ইচ্ছা করছে। দুলাভাইয়ের জায়গায় আব্বু হলে লজ্জায় সে বাড়ি ছাড়ত। অরুণ অবশ্য স্বাভাবিক আছে এখন। সে পাতাকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। রাতুল তাদের পিছনে, চোখে মুখে চাপা হাসি। পাতা রুমের ভিতরে পায়চারি করছে গুটি গুটি পায়ে, একটা হাত বারন্ত পেতে। ভোর ও লাবি বিছানায় শুয়ে মোবাইল গেম খেলছে। অরুণ বিছানায় বসে আছে বাবু হয়ে। তাকে দেখেই পাতার রাগ হচ্ছে অসম্ভব। অসভ্য বেহায়া বেলাজ লোক কোথাকার। রাতুল ভুইয়া পাতাকে দেখেই পিঞ্চ মেরে কথা বলছে। পাতার গোমরা মুখ জামাই দেখি বেশ রোমান্টিক, তাই তো আমাদের পাতা জামাই বলতে অজ্ঞান। আর চোকাচুকি হতেই এমন করে হাসে পাতার লজ্জা বেড়ে যায়। সব দোষ এই বেলাজ ম্যানারলেস লোকটার। কথা হলো পাতা তাকে ঝাড়তে পারছে না, তাই রাগ লাগছে। অরুণ পলকহীন তাকিয়ে থাকে পাতার দিকে। ঢিলেঢালা গোল ফ্রক ও ট্রাউজার, ফ্রকের উপর একটা পাতলা সোয়েটার। শালে নিজেকে মুড়িয়ে ছোট্ট ছোট্ট পা ফেলে হাঁটছে যেন কোনো পুতুল। রাগে ফোঁসফোঁস করছে। অরুণ হামি তুলে বলে, সাপের মতো ফোঁসফোঁস করছো কেন? হয়েছেটা কি বলবে? পাতা কিছু বলে না, চুপচাপ হাঁটতে থাকে। অরুণ আবার বলে, একটু স্থির হয়ে বসো না, নয়ন জোরে দেখি একটু। 49 ঘন্টা চোখের আড়ালে ছিলে। পাতা কেমন করে যেন চায় লোকটা বলছে এই কথা, নাকি সে ভুল শুনল। অরুণও বলেই কেমন অপস্থিতে পড়ে। এসব ঢঙ্গি কথা সে কিভাবে বলল? কেমন নিপ্পা টাইপ। বাবা, অরুণ সরকার এসব প্রেম বাক্য বলতে জানে। পাতার কথায় অরুণ খানিকটা আমতা আমতা গলায় বলে, না জানার কি আছে, আশ্চর্য। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? কেমন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছো? শান্ত হয়ে বসো না। প্রসঙ্গ পাল্টে নেয়। পাতা আর চোখে অরুণকে দেখে। অরুণের ঘুম পাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি, আজকে হবে, তবে ঘুমাবে না সে। অভিমানিনীর অভিমান ভেঙে ঘুরিয়ে সকাল সকাল নিজ নীড়ে ফিরবে তাকে সঙ্গী নিয়ে। সে ঘুম জড়ানো গলায় বলে, এই পাতাবাহার ঘুম পাচ্ছে? রাত 10টা বাজতে চললো, ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবে তো, এখনই ঘুমাবে। তৃতীয় কোনো ব্যক্তির গলা শুনে অরুণ দরজার পানে তাকায়। রাতুল হাসি মুখে ভেতরে ঢুকে অরুণকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে, যেন বাচ্চাদের কানে না যায়, ভাই, শীতের রাত এমনিতেই দীর্ঘ, তার উপর উষ্ণতা দেওয়ার বউ কাছে না থাকলে সেই রাত কাটতেই চায় না। আপনাকে গত 2 রাতের মতো আজকের রাতেও স্বাগতম। চলুন দুই সম্বন্ধী ভাই মিলে দুঃখ বিলাস করি। পাতা অবুঝ চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। সে পুরো কথার মানে বুঝতে পারেনি, তবে অরুণের বুঝতে 1 সেকেন্ডও লাগেনি। সে পাতার দিকে তাকালো। তার সব পরিকল্পনা ভেস্তে গেল। সে রাতুলকে প্রশ্ন করে, সমস্যা কোথায়? তোমরা ফ্যামিলি নিয়ে লুবের ঘরে, আমরা এই ঘরে। লুব আজ রাত ম্যানেজ করবে। রাতুল অরুণ পাশে বসে দুঃখী দুঃখী গলায় গুনগুন করে বললে, কারে বোঝাবো মনের দুঃখ রে, আমি বুক সিরিয়া। ভাই আছে না আমার একমাত্র বউ, আর কিছু বলতে হবে? না, খুবই ভালো, ওকে বুঝতে পেরেছি। বউকে একটু হাতের মুঠোয় রাখতে পারো না রাতুল? তার নাকটা একটু বেশিই বড়। ত্যক্ত গলায় বলে অরুণ। এই লতা মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে। পাতা বুঝতে পারে সম্পূর্ণটা। তার হাসি পায়। ঠোঁট চেপে হেসে বলল, দুলাভাই ও ঘরে মনে হয় 3টে বালিশ আছে, আরেকটা নিয়ে যাবেন। আর লেপও একটা এক্সট্রা আছে, শীত পড়েছে বেশ, এটাও নিয়ে যান। বলেই লেপ বের করে ওয়ার্ড্রপ থেকে। অরুণ চোখ পাকায় পাতাকে। দাঁত দেখাচ্ছে মেয়েটাকে। এই সুন্দর দাঁতগুলো সে ভেঙে দেবে। পাতা তার কোলে সাদা ধবধবে নতুন লেপ রেখে বলে, দুজনকে শুভরাত্রি। পাতাবাহার হেসে নাও, এক পোষে শীত যায় না, মাঘ মাসও আসবে অতি শীঘ্রই। বলেই অরুণ লেপ নিয়ে গটগট করে চলে যায়। পাতা হেসে ওঠে শব্দ করে। শীতের স্নিগ্ধতায় ঘেরা বিকেলবেলা। নীল দিগন্তের পশ্চিম কোণে কমলা রূপ অরুণ মিষ্টি হেসে চেয়ে আছে। তার মিষ্টি হাসির উষ্ণতা ধরণী ছেয়ে আছে। নীল দিগন্তের বুকে শত বিহঙ্গের দল ডানা মেলে উড়ে বেড়ায় এলোমেলো। দেশি পাখির ভিড়ে অতিথি পাখির কলকাকনিতে মুখরিত নীলাম্বর। সরকার বাড়ির আঙিনায় দেশি বিদেশি পাখির মেলা বসেছে যেন।
রং বেরঙের বিভিন্ন প্রজাপতির পাখির বসবাস এই আঙিনায়। সারাটা বেলায় তাদের খুনসুটি দেখে যায়, তবে বিকেলে তাদের মেল্লানয়ন চক্ষু শীতল আবেশে ভরিয়ে দিতে সক্ষম। অরুণ সরকারের আগমন ঘটেছে সরকার বাড়িতে, একাই এসেছে। শুক্রবার অফিস বন্ধ, কাজের চাপকল থেকে মুক্ত। একা তার ছোট্ট কুটিরে ভালো লাগছিল না, শ্বশুর বাড়িও যেতে ইচ্ছা করছিল না। 2-1 দিন পর পরই যাওয়াটা কেমন দেখায় না। তার উপর ও বাড়িতে পাতাবাহার যেন তাকে চোখেই দেখে না, কথা বলা দূরের কথা। লতা মেয়েটিও বাপের বাড়ি পড়ে আছে, অরুণ গেলেই খোঁচা মেরে কথা বলবে। অরুণ অপমান বোধ করে, তাই ভেবেছে যাবে না, পাতা কল করলেই তবেই যাবে। অরুণ বর্তমানে সরকার বাড়ির আঙিনায় পাতা বেতের চেয়ারে বসে গরম ধোয়া ওড়ানো চায়ের স্বাদ নিতে ব্যস্ত। সে একা নয় এখানে, আরিয়ান, রুবি, আদুরি, বেগম, আবারি, মিনু, সুফিয়া সবাই উপস্থিত। আনিকা, রূপ, নয়ন খেলছে, সুফিয়া তাদের দেখাশোনা করছে, মিনুও তার সঙ্গে। আবারি অরুণের পেছনে দাঁড়িয়ে, অরুণ বসতে বললেও বসেনি। আদুরি অরুণ পাশে বসে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। আরিয়ান তাকে এটা ওটা বলে লেকপুল করছে। আদুরি কাঁদো কাঁদো হয়ে তার কাছে নালিশ জানায়। অরুণ আরিয়ানকে মিছে মিছে শাসায়। দুষ্টু মিষ্টি খুনসুটির মাঝে হঠাৎ আদুরি অরুণকে উদ্দেশ্য করে বলল, বড় ভাইয়া, শুনলাম ভাবি নাকি রাগ করে বাপের বাড়ি পাড়ি জমিয়েছে, সত্যি? আরিয়ান সন্দেহ চোখে চায়। আম পাতা জোড়া জোড়া ভাইয়ের উপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে, সত্যি? এ যে অতি আশ্চর্যের বিষয়। অরুণ ভ্রুকুটিতে ভাঁজ ফেললে জিজ্ঞাসা করে, কার থেকে শুনলি? আদুরি পরে এবার বিপাকে কি জবাব দেবে, তবে আরিয়ানের প্রশ্নে আদুরি আটকে রাখা শ্বাস ছাড়ল। ভাই, সত্যি আম পাতা জোড়া জোড়া রেগে বাপের বাড়ি চলে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অরুণ স্বাভাবিক মুখের আদর গম্ভীর হয়, চায়ের কাপে চুপুক দিয়ে বলে, রেগে না, নাই ওর কাছে। ডেলিভারির সময় সব মেয়েই তো যায়। তাই তো বলি, তেজপাতার আবার রাগ, তাও ভাইয়ের ওপর। চোখে হারায় তোকে ভাই। তুই বললে ঠান্ডা চা গরম মনে করে খেয়ে নিবে। আরিয়ান হেসে বলে। আদুরিও হেসে ওঠে তার কথায়। অরুণের কাঁধে মাথা রেখে বলে, বড় ভাবি ভাইয়াকে অনেক ভালোবাসে, বুঝলি ভাইয়া, তাই ভাইয়ের কথা মেনে চলে। আরিয়ান হেসে মাথা নেড়ে সায় জানালো আদুরির কথায়। রুবির দিকে আর চোখে চেয়ে বলে, আম পাতার মতো জামাই পাগল মেয়েই তো সব ছেলেরা বউ হিসেবে চেয়ে থাকে, কিন্তু কপালে তো তাদের রিনা খান না আছে। রুবি কটমট করে চায় আরিয়ানের দিকে। আরিয়ানও ভুলেও তাকায় না তার দিকে। অরুণ চা শেষ করে কাপ সামনের টেবিলে রেখে আরিয়ানের দিকে তাকিয়ে খানিকটা কড়া সুরে বলে, ভাবি হয় তোর, ভাবি সম্বোধন করবি, নইলে দরকার নেই ডাকার। আম পাতা তেজপাতা কেমন সম্বোধন? অরুণের কড়া সুরে বলা বাক্য আরিয়ান সিরিয়াস নেয় না, হেসে বলে, রেগে যাচ্ছ কেন ভাই? আসলে এইটুকুই তো আমাদের ভাবি, দেখতে পিচ্ছি লাগে, মনে হয় আদুর চেয়েও ছোট, কলেজ পড়ুয়া মেয়ে। অরুণ কিছু বলে না, তবে তার মুখোপায়ব সিরিয়াস। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি মজা করে বলো, কিন্তু তোমার ভাইয়ের ভালো লাগে না হয়তো, কানে ঢোকেনি কথা। ভাবি ডাকলে ডেকো, নইলে ডেকো না। সেটা আমি আর আমার ভাই বুঝে নিব, তোকে ভাবতে হবে না। তেরা গলায় বলে আরিয়ান। রুবির মুখটা থমথমে। বেগম আরিয়ানকে চোখে শাসায়। অরুণ চেয়ার টেনে উঠে বলে, আমি আসি তাহলে। বেগম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, আসছো মানে? ফ্ল্যাটে তো কেউ নেই, এখানেই থাকো কটা দিন। না ছোট মা, অন্য দিন, আজ সম্ভব নয়। বেগম আর জোর করে না, তবে অরুণকে বসতে বলেন কিছু জরুরি কথা বলবে বলে। অরুণ আবার বসে পড়ল। আদুরি ভাইকে ফিস ফিস করে বলে, ভাবির কাছে যাবে? তাহলে আমাকে সঙ্গে নেবে? ভাবিকে দেখি না কতদিন হলো। না। অরুণের স্পষ্ট জবাব। আদুরি চুপসানো বেলুনের মতো মুখ বানিয়ে নেয়। ভাইটা তার একেবারে রসকসীন। বেগম চা শেষ করে বলে, আরিয়ানের সাথে কথা বলেছি আমি, তোমাকে ফোন করে আসতে বলতাম, তুমি এলে ভালোই হয়েছে। আসল কথায় আসি, তোমাদের বোন বড় হচ্ছে, তাকে পাত্রস্থ করতে হবে। ছোট নেই এখন সে। রিসেন্ট একটা প্রস্তাব এসেছে। আসমানি আপার ভাসুরের ছেলে, নাম কারিম মুঈদ। তোমরা দেখেছো, পেশায় ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি স্ট্যাটাসও মিলেছে। তারা আদুরিকে তো দেখেছেই, তাদের পছন্দ বেশ। আমি টুকটাক খোঁজ খবর নিয়েছি, আমারও পছন্দ হয়েছে। আরিয়ানের সাথে কথা বলছি,
এখন তোমাকে বলছি, দেখো চলে কিনা, চললে কথা আগাবো। অরুণ মনোযোগ দিয়ে শোনে সবটা। কারিম মুদ্দিন দেখেছে সে দুই একবার, লাজুক ভদ্র ছেলেই মনে হয়েছে, দেখতেও সুদর্শন, খোঁজ খবর নেওয়া কোনো ব্যাপারই না। এখনই একটা ফোন লাগালে আধ ঘন্টার মাঝে ওদের পুরো 14 গোষ্ঠীর রিপোর্ট হাতে চলে আসবে। সে পাশে বসে বোনের দিকে চায়, আদুরে বদনখানি বিষাদের চাদরে মুড়ে আছে। অরুণ আসমা বেগমের দিকে তাকিয়ে বলল, খোঁজ নেওয়া যাবে। আসল বিষয় হলো আদরির মতামত, সে কি চায়, তার কোনো পছন্দ আছে কিনা। আফটার অল লাইফটা ওর, সারা জীবনও পার করবে। এই প্রস্তাব আগাবে নাকি মানা করে দিবে সবটা তার উপর ডিপেন্ড করে। ছোট মা, ছোট ভুল সিদ্ধান্ত যেন গলার কাটা না হয়ে যায়। আসমা বেগম মেয়ের দিকে চায়, আদুরি মাথা নিচু করে নিয়েছে। আসমা বেগম অরুণকে বলে, তুমি জিজ্ঞেস করো, আমি করেছি বেশ কয়েকবার। মুখে কুলু এঁটে বসে আছে। অরুণ জিজ্ঞাসা করে আদুরিকে। আদুরি ভাইয়ের দিকে যায়, বিষাদের ছায়া দেখে যায় তার ছোট্ট কাজল কালো নয়ন জুড়ে। সে ভাইয়ের হাত ধরে বলে, ভাই আমি এখনো প্রস্তুত নই, তাদের মানা করে দাও, আমাকে এই সেমিস্টার অবধি সময় দাও। অভিজ্ঞ অরুণ বোনের মনোভাব বোঝার চেষ্টা করে, বুঝতে পারল না কি কে জানে, তবে বোনকে আশ্বস্ত করে বলে, টেক ইউর টাইম আদু, তুই যখন প্রস্তুত হবি তখন আমরা ভেবে দেখব, ভয়ের কিছু নেই। আর পছন্দ বা জানাশোনা থাকলে আমার সাথে কথা বলবি। বোঝাতে পেরেছি? আদুরের আতঙ্কে আচ্ছাদিত মুখর্ষিতে মিষ্টি রোদের আনাগোনা শুরু হয়। মুচকি হেসে ভাইয়ের বাহু শক্ত করে চেপে ধরে ধন্যবাদ জানায়। অরুণ মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে উঠতে নেবে, আসমা বেগম আবার থামিয়ে দিল। অরুণ প্রশ্নাত্মক চোখে চাইলে তিনি জানায় গুরুত্বপূর্ণ কথা বলবেন। অরুণ শান্ত হয়ে বসে। কি বলবে ছোট মা? আসমা বেগম অতিশয় সিরিয়াস গলায় বলল, অরুণ, তুমি আমার কথায় কিছু মনে করো না, বাট আমার মনে হচ্ছে এখনই সময় বলার। হায়াত মৌতের গ্যারান্টি নেই, তার আগেই সব ঠিকঠাক করে নেওয়া ভালো। অরুণ আগামাতা কিছুই বুঝতে পারে না কিসের কথা বলছে। আসমা বেগম সময় নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে। তোমার বাবা যখন সম্পত্তির উইল করেছেন তখন তুমি প্রাপ্তবয়স্ক হলেও আরিয়ান আদু নাবালক নাবালিকা ছিল, তাই ওদের নামে করলেও সব তোমার আয়ত্তাধীন আছে। এখন আদু আরিয়ান দুজনই যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই সব কিছু বুঝিয়ে নিলে ভালো হয়। তুমি প্লিজ ব্যাপারটা পজিটিভলি নিবে। আদু বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। আমি চাই ওর প্রাপ্য অংশ ওকে বুঝিয়ে তবেই বিদায় করতে। আর উইল মোতাবেক তোমার আরিয়ানের 30-30, আদুর 20 আর আমার 20। আমি আজ আছি কাল নেই। আমার 20% আমি ভাগ করে দিতে চাই, 10 তোমার আর 10% আদু ও আরিয়ানের। তুমি কি বলো? অরুণ মনোযোগ দিয়ে শুনে সম্পূর্ণটা সে পজিটিভলি নেয়। সেও করতে পারত, চেয়েছিল, কিন্তু ওনারা কিভাবে নেবে তাই বলা হয়নি। অরুণ স্বাভাবিকভাবেই বলে, ছোট মা, আমি সব সময় রেডি, তুমি দিন তারিখ ঠিক করো। আরিয়ান, তুই উকিলের সাথে কথা বলে নিস। আর তুমি তোমার অংশ বন্টন করে দিতে চাও, ভালো, তোমার ইচ্ছে। আরিয়ান আদুকে দাও 10-10। আমার যতটুকু আছে যথেষ্ট ছোট মা, আমি নিতে পারবো না। আসমা বেগম অরুণের চোখে চোখ রেখে বলে, কেন নিবে না? আমি সৎমা বলে? অরুণ মুখটা কেমন তেতো হয়ে যায় নিমিত্তে, ক্ষীণ তিক্ততা ছেয়ে যায় হৃদয় কোণে। সৎ শব্দটা অরুণের বড্ড অপছন্দ, শুনতে খুবই বিশ্রী লাগে। মনে হয় কেউ চোখে চোখ রেখে তাকে ভৎসনা করছে। কিছু হলেই সৎ আপনের প্রশ্ন, যেন আঙুল উঁচিয়ে দেখিয়ে দেওয়া হয় অরুণ সরকার সৎ। অরুণ মন ভেঙে যায় এই সত্য শব্দে, তার কিছুই বলতে ইচ্ছা করে না, তাই সে চুপ থাকে। আরিয়ান মুচকি হেসে বলে, আমি জানতাম তুমি নেবে না, বলেছিলাম না মা। তুমি স্নেহ করলেও সে তোমার স্নেহের তলেই থাকতে চায় না, কেন জোর করো তবে? অরুণ আরিয়ানের দিকে এক পলক তাকিয়ে অল্প হাসে, যে হাসিতে খুব নিষ্প্রাণ। আসমা বেগম আরিয়ানের কথা জবাব না দিয়ে অরুণকে বলে, তুমি পুরনো ব্যাপারটা নিয়ে পড়ে আসো। আমি জানি না তোমার কান কতটুকু ভারী করা হয়েছে। আমি কিছু মনে রাখিনি, আর তাছাড়াও আমি সহমত ব্যাপারটা নিয়ে। আব্বু সহানুভূতি দেখিয়ে আমাকে বেশি অংশ দিবে, এটা অনুচিত। আমরা সবাই সমান অংশীদার। এখন এই কথা তুলবেন না প্লিজ। আর আমি কচি খোকা নই বা ছিলাম যে আমার কান ভারী করবে। তার গাম্ভীর্যে ভরপুর কাটকাট কথায় কারো মুখে রা নেই।
আরিয়ানও চুপ করে যায়। তবে সবার নীরবতার মাঝে রুবি বলে ওঠে, আচ্ছা, এই টপিক বাদ রাখি আমরা সবাই। আব্বু সব মীমাংসা করে দিয়ে গেছে, আমরা আর কথা না বাড়াই। আচ্ছা, অফিসের ভাগ বন্টন কিভাবে করা হবে? অরুণ রুবির দিকে মাথা তুলে চায়। আরিয়ানের পাশে দাঁড়িয়ে সে অরুণের অধর কোণে হাসি দেখা যায়। মানুষ কত দ্রুত পরিবর্তন হয়ে যায়। মানব মনে যদি হিংসার একটা ছোট্ট ঝলক উদয় হয়, সেটা লাভায় পরিণত হতেও সময় নেয় না। এতে সাহায্য করে কতিপয় মানুষ রূপী শয়তানি নাতিপুতি। তবে সে খুব খুশি হয়। অবশেষে তার সামনে একথা উঠল, সব মীমাংসা করে নেওয়া যাক। সে কিছু বলার উদ্যোগ নেয়, এর আগেই আরিয়ান খেকিয়ে ওঠে রুবির উপর। দাঁড়িয়ে চলা গলায় বলে, তোমাকে এর আগেও বলছি, আবার বলছি, অফিস সম্পূর্ণটা ভাইয়ের। আব্বু তার নামে লিখে দিয়েছে, আর অফিসের ভরাভরির সময়ও ভাই নিজ পুরীয় পরিশ্রমে ব্যবসা দাঁড় করিয়েছি। আর তোমাকে আমাদের পারিবারিক বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। অপমানে রুবির মুখ থমথমে। সে কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। অরুণ উঠে রুবিকে আটকায়। আরিয়ানকে ধমক দিতে ভোলে না। বাচ্চারা খেলা বন্ধ রেখে এগিয়ে আসে। অরুণ তাদের খেলতে যেতে বললে ইশারায় মিনুকে বলে সরিয়ে নিয়ে যেতে। বাচ্চারা চলে গেলে অরুণ রুবিকে বসতে বলে, রুবি তুমি বসো। আর আরিয়ান, রুবি আমাদের পরিবারের একজন, তাই কথাবার্তা সাবধানে বলবি। আরিয়ান মাথা নিচু করে বসে থাকে। এই রুবিটা তো আগের এমন ছিল না। এতটা লোভী মনোভাব। সে রুবির মায়ের কুমন্ত্রণায় প্রভাব বুঝতে বাকি থাকে না। সে যাই হোক, রুবিও সমান দোষী। লজ্জায় তার মাথা কাটা যায়। আসমা বেগম চুপচাপ। তিনি শান্ত চোখে সবটা পর্যবেক্ষণ করে। রুবিকে সেই বলেছিল অফিসের ব্যাপারটা তুলতে। সে রুবির দিকে আর চোখে চায়, রুবিও তার দিকে চেয়ে। ওনার জন্যই তো এভাবে সবার সামনে তাকে অপদস্থ হতে হলো। ওনার জন্য তার অফিসে পদার্পণ। রুবি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে রাখা আরিয়ানের দিকে চায়। আসমা বেগম নিজেকে ধাতস্থ করে অরুণকে বলে, অরুণ, কথা যেহেতু উঠেছে, ক্লিয়ার করে নেওয়াটা যুক্তিসঙ্গত নয় কি? অরুণ হাসে। দুহাতে তালু ঘষতে ঘষতে এগিয়ে যায় আসমা বেগমের দিকে। তার পাশের চেয়ারে বসে শান্ত গলায় বলে, অবশ্যই যুক্তিসঙ্গত। আমিও ক্লিয়ার করতে চাই, আমি অরুণ কারো একানা হকও মেরে খাবো না ছোট মা, আবার নিজের একানা ছেড়েও দেব না। আসমা বেগম অরুণের চোখে চোখ রাখে। অরুণও চোখ সরায় না, চোখে চোখ রেখে বলে, আব্বু সম্পূর্ণ অফিসটা আমার নামে দেয়নি। তিনি উইলে লিখেছেন যে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাবে, সেই অফিসের মালিকানা পাবে। আমি আরিয়ানের সাথে এই বিষয়ে কথা বলেছি, বলিনি আরিয়ান? আরিয়ান সম্মতি জানালো। আসমা বেগম ভ্রু কুচকে চায় আরিয়ানের দিকে। কই, তার সাথে তো কোনো কথা হয়নি এ বিষয়ে। অরুণ রুবির দিকে তাকিয়ে আবার বলে, আমি ছোট মাকে আরিয়ানকে সম্পূর্ণটা অবগত করে অফিসে পা রাখি। অফিস ভরাডুবি, ঋণে লালবাতি জ্বলেছিল। আমি সাহায্য চেয়েছিলাম ছোট মার কাছে, সে ভরসা করেনি। এমনকি ধার হিসেবেও চেয়েছিলাম, তবুও ভরসা পাইনি। ইগো ভুলে মামার কাছে হাত বাড়িয়েছিলাম। মামা রাজি হলেও মামি মুখের উপর মানা করে। সাথে সাথে ফিরে এসেছিলাম। সব আশার আলো নিভে যায়। আমি অফিস নিলামে তোলার জন্য সায় জানাবো, তখনই রাসেল ফোন করে জানায় তার কাছে কিছু আছে, আর আরও বন্ধুরা মিলে ম্যানেজ করতে পারবে। আমি যেন নিলামের জন্য সম্মতি না দিই। তারপর কি ওরাই সব ব্যবস্থা করলো। আমি পরিশ্রম করলাম, সফলও হলাম। 2-1বার পা পিছলে পড়লেও সামলে নিয়েছি। স্বস্তি ফিরলে আমি আরিয়ানকে বলেছিলাম অফিস জয়েন হতে, ও মানা করে। আমি এখনও বলি ওকে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারো রুবি। রুবি মাথা নিচু করে নিয়েছে আগেই। আসমা বেগম মুখ খালাও মলিন। আরিয়ান ভাইয়ের কথায় মাথা নেড়ে সায় জানালো। অরুণ মুচকি হেসে বলল, আদুর 10, আরিয়ানের 30% শেয়ার আছে, বাকি 60 ভোরের নামে। কারো কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো। পিন পিন নীরবতা। পাখির কলকাকলি ব্যতীত আর কোনো শব্দ শোনা যায় না। আরিয়ান নীরবতা ভেঙে বলল, ভাই, আমি কোনো শেয়ার নেব না। অরুণ জানে আরিয়ান কি বলবে। তার আপাদমস্তক চেনা অরুণের। সে তাকে থামিয়ে ধমক দিয়ে বলে, এক থাপ্পড় দিব, তুই চুপ থাক। তোকে বলিনি ছোট মা, তুমি বলো। আসমা বেগম স্বাভাবিকভাবেই বলে, আমার কি বলার আছে অরু? তোমার ভাই বোন, তুমি যা ভালো বোঝো, আমি এসবে নেই। বলেই তিনি উঠে চলে যায় বাড়ির ভেতরে। অরুণ তার প্রস্থান দেখে। উনি কি নারাজ?
থাকলেও তার কিচ্ছুই করার নেই। তারও ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। স্বার্থপর দুনিয়ার নিজের কথা না ভাবলেই নয়। আদুরি এতক্ষণ চুপ থাকলেও এবার উঠে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, ভাই, আমি এসব ভাগ বন্ধন বুঝি না। আমার কিছুই চাই না। আব্বু তো নেই, তবে তার ছায়া রূপ। আমার শুধু দুটো ভাই ভাবি, আমার ভাতিজা ভাতিজি, মা চাই। তাদের সাথে মিলেমিশে থাকতে চাই, তাদের ভালোবাসা চাই। পাবো না? অরুণ মুচকি হাসলো, উঠে বোনকে বাহুবন্ধনে আবদ্ধ করে। আরিয়ানও বসে থাকে না, এসে যোগ দেয়। রূপী চেয়ে দেখে তাদের ভাই বোনের এই মেলাবন্ধন। সন্ধ্যা হয়ে এলো, আমায় ফিরতে হবে আদু। থেকে যা না ভাই। আরিয়ান ভাইকে ছেড়ে বলে। আদুরিও সরে দাঁড়ালো। অরুণ মুচকি হাসে, যার অর্থ থাকবে না। আরিয়ান আর জোর করে না। ভাইয়ের নাকে হ্যাঁ বানানো তার সাধ্যের বাইরে। আদুরি দুবার অনুরোধ করলেও কাজ হয় না। অরুণ বাচ্চাদের আদর করে বের হয়ে যায়। মধ্যাহ্ন পেরিয়েছে সবে। পাতা লুকমানের সাথে মাতৃসদনে গিয়েছে চেক আপের জন্য। 2-3 দিন হলো পাতা কেমন নরম হয়ে গেছে। তার গোলুমলু চেহারার এক অংশ নেই, কেমন হাড্ডিসার হয়ে গেছে। শুধু ফুলো পেটটা দেখা যায়। চোখের নিচে কালি জমে গেছে, চোয়াল যেন ঝুলে পড়েছে। চোখ দুটো কৌটোর থেকে বেরিয়ে পড়ছে মনে হচ্ছে। পিঠ ও কোমর ব্যথায় কাঁদে। মাঝে মাঝে সেই ব্যথা পায়েও ছড়িয়ে পড়ে। অরুণ সরকারও 7 দিন হলো আসে না। ফোন করে অবশ্য লুব ও ভোরের থেকে খোঁজখবর নেয় প্রতিদিন। পাতাকে ফোন করে পাওয়া যায়, তবে কথা বলে না পাতা, শুধু কানে ধরে রাখে। পাতার কথা বলতে ইচ্ছা করে না। লুকমান ও লাবণী আক্তার নিয়ে গেছে পাতাকে। ভোর যাওয়ার জন্য বায়না করেছিল, তাকে বুঝিয়ে রেখে যাওয়া হয়েছে। বাড়িতে শুধু লতা, লাবিব, রুম্পা ও ভোর। লতা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ভোর ও লাবিব চোর পুলিশ খেলছে। ভোর পুলিশ, লাবিব চোর। পুলিশ বন্দুক হাতে চোরকে ধরার প্রচেষ্টায়, কিন্তু ধরতে পারে না। লাবিব হাসতে হাসতে ঘরের এ কোণা ও কোণায় ঘুরছে। ভোর তার পিছু পিছু। ছুটতে ছুটতে তার ফর্সা গোলগাল মুখ লাল হয়েছে। ছোট্ট রুম্পা হাসতে হাসতে তাদের পিছু পিছু ছুটছে আর চুল ধরো, চুল ধরো বলে লাঠি দিয়ে দৌড়াচ্ছে ভোরের পিছু পিছু। ছুটতে ছুটতে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। গোটা কয়েক ফুল গাছ লাগানো বাগানের আড়ালে লুকিয়ে পড়ে লাবিব। ভোর তাকে খুঁজে এদিক ওদিক। রুম্পা তার পিছনে। ভোর খেয়াল করেনি। বন্দুক তাক করে পিছনে ঘুরতেই কাদায় পড়ে যায় ঠাস করে। সাথে সাথে কেঁদে ওঠে গলা ফাটিয়ে। ভোর চোখ বড় বড় করে চায়, হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। রুম্পা ওঠে না, শরীর ছেড়ে কাঁদতে থাকে। লাবিব বেরিয়ে আসে আড়াল থেকে। ততক্ষণে লতাও ছুটে আসে, মেয়েকে টেনে তুলে বলে, কি হয়েছে? এই অবস্থা কেন ওর? লাবিব কাঁধ উছিয়ে বলে, কি জানি। লতা ভোরের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে। ভোর কাচুমাচু করে চায়, এভাবে তাকিয়ে আছে কেন আন্টি? লতা মেয়েকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করে। ছোট্ট রুম্পা কাঁদতে কাঁদতে ভোরের দিকে আঙুল তুলে ফেলি দিচ্ছে। লতা ভোরের দিকে চায়। ভোর মাথা নিচু করে নেয়। আন্টি, আমি ইচ্ছে করে করিনি, ও পেছনে ছিল। আমি ঘুরে দাঁড়াতেও পড়ে যাই, ব্যথা পাইনি, শুধু কাদা লেগেছে। লতা ছোট ছোট করে চায়। ব্যথা পাইনি? তাহলে এমনি এমনি কাঁদছে। আর তোমাকে চিনি আমি, সেদিন পাতার কোলে ছিল বলে কিভাবে লুকিয়ে চিমটি কেটে কাঁদালে মেয়েটাকে। সত্যি করে বলো তো ভোর, ওকে ইচ্ছে করে ফেলোনি? ভোর মাথা তুলে চায়। সেদিন চিমটি দিলেও আজ সত্যি সে ফেলে দেয়নি। সে মুখটা গম্ভীর বানিয়ে বলে, সরি আন্টি, তবে আমি ইচ্ছে করে ফেলিনি। এমনভাবে বলল যেন কোনো বড় মানুষ বলল। লতার কপালে ভাঁজ ফেলে খানিক শক্ত গলায় বলে, ভোর, লাবিব, যাও বাড়ির ভেতরে যাও। কোনো খেলা না, ভদ্র ছেলের মতন বসে থাকবে, যাও। লাবিব মুখ কালো বানিয়ে দৌড়ে চলে যায়। ভোর বন্দুক ওখানে রেখেই হনহন করে চলে যায়। লতা নাক মুখ কুঁচকে নেয়। এটুকু ছেলের আবার ভাব। ওর থেকে লাবিব 3-4 বছরের বড়ই হবে, এখনো বাচ্চামো স্বভাব যায়নি। আর এই এখনই মুরব্বীদের মতো আচরণ করে। ভোর চুপচাপ পাতার রুমে যায়। বিছানায় চুপটি করে বসে থাকে, লাল মুখটা হাসিবিহীন। লতা আন্টি আগে মিষ্টি ছিল, এখন কেমন যেন। সে কি ইচ্ছে করে ফেলে দিয়েছে ওই রুম্পাকে? ভোর জানলার ধার ধরে বসে থাকে। তার বাবার কথা মনে পড়ছে। আম্মু এলেই বলবে বাবাকে ফোন করতে, তাকে যেন নিয়ে যায়। সে বাবার কাছে থাকবে। ভোর মিসড আব্বু।
বেশ সময় পরে পাতা, লুকমান ও লাবণী আক্তার বাড়ি ফেরে। লতা কন্ডিশন জিজ্ঞাসা করলে লুকমান বলে সব ঠিকঠাক আছে, আর ডেলিভারি মনে হয় এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। সাবধানে থাকতে বলেছে, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘুমানো সবটা অতি সাবধানের সাথে করতে হবে। পাতা আস্তে ধীরে হেঁটে ড্রয়িং রুমে বসে। লতা পানি এনে দেয়। পাতা একটু খেয়ে বলে, ভোর কোথায়? ঘুমিয়েছে? দুপুরে খেয়েছে কিছু? না কি গাল ফুলিয়ে বসে আছে? বলেই হাঁপাতে থাকে। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে, দম বন্ধ হয়ে যায়। লতা তেরা গলায় বলে, নবাব ঘরে আছেন, ঘুমিয়ে আছে কি না বলতে পারবো না। আর খায়নি, ডাকলাম অত করে এলোই না, বলে পরে খাবে। পাতা চিন্তিত বদনে উঠে দাঁড়ালো। বাচ্চাটা নিশ্চয়ই মন খারাপ করে আছে। সাথে না নেওয়ার জন্য পাতা সাবধানে হেঁটে নিজের ঘরে যায়। লতা বনে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাতা ঘরে গিয়ে দেখে ভোর জানলার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে। সে যে ভেতরে এসেছে খেয়াল নেই। পাতা শাল খুলে রাখে। বড় হিজাব খুলে ভোরকে ডেকে বলে, আব্বাজানের মন খারাপ কেন? রেগে আছো আম্মুর উপর? ভোরের উদাসীন মুখে চঞ্চলতা ফিরে আসে পাতাকে ডেকে। সে এক প্রকার লাফিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আম্মু, ডাক্তার কি বললো? বাবু কবে আসবে? পাতাও উচ্ছ্বাসিত হয়ে ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই আসছে। এক্সাইটেড? ভোর মিষ্টি হেসে উপর নিচেও মাথা নাড়ল। পাতা তার গাল টেনে কপালে চুমু দিয়ে আদরে গলায় শুধায়, খাওনি কেন সোনা? কত বেলা হয়েছে, আর একটু পরে তো রাত হবে। তোমার হাতে খাবো তাই খাইনি। কিউট ভঙ্গিতে বলে ভোর। পাতা ছোট ছোট চোখে চায়। ভোর হেসে তার কপালে চুমু দিয়ে খিলখিল করে হেসে ওঠে। পাতাও হেসে দেয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে আসে বড় প্লেটে। ভোর ভদ্র বাচ্চার ন্যায় বাবু হয়ে বিছানায় বসে। পাতাও উঠে বসে। গরম ভাতের সাথে ডাল, আলু ভাজি, ভর্তা, ছোট মাছের চচ্চড়ি আর ডিম পোষ। পাতা ভাত মেখে বড় করে লোকমা বানিয়ে ভোরের মুখে দিতে থাকে। ভোর গপাগপ মুখে পড়ে। পেটের খিদে যে আকাশচুম্বী পাতার বুঝতে অসুবিধা হয় না। লতা এসে পানি দিয়ে যায়। পাতা ভোরকে পানি খাওয়ায়। ভোর বলে, আম্মু তুমি খাও না, অনেক ইয়াম্মি হয়েছে। তাই? আচ্ছা খাচ্ছি, তুমিও খাও। পাতা বলে নিজেও ভোরের সাথে 2-3 লোকমা খায়। হঠাৎ পাতার স্বাভাবিক মুখটা রক্তশূন্য হয়ে যায়। ব্যথায় মুখটা নীল হয়ে গেল যেন। প্লেট বিছানায় রেখে পাতা পেট চেপে ধরে। ভোর ভয় পায়। পাতার বাড়ন্ত পেটে হাত বুলিয়ে ভগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, আম্মু ব্যথা করছে? পচা বোন আবার কি করছে তাই না? পাতা চোখ মুখ খিচিয়ে মাথা নাড়ে। ভোরের হাতটা পেটের এক সাইডে রেখে বলে, দেখো তোমার বোন নড়ছে। এত দুষ্ট সে, আম্মুর যে কষ্ট হয় সে বুঝতেই পারে না। ভোর দুঃখী চোখে চায়। আম্মুর কষ্ট হচ্ছে অনেক। হচ্ছেই তো, ওই যে কাঁদছে। ভোর বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে পাতার নতুন ফোনটা নিয়ে বাবার নাম্বারে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথেই ভোর নাক টেনে বলে, আব্বু তোমার বাবু খুব দুষ্ট, আম্মুকে কষ্ট দেয়। ভোর কিন্তু দুষ্ট বোনকে ভালোবাসবে না, কোলেও নেবে না। ঠেকে ঠেকে কাপা গলায় বলে ভোর। পাতার ব্যথার মাঝেও হাসে। বোনের নামে অভিযোগ দেওয়া হচ্ছে। পাতা ভোরকে ইশারায় ডাকে। ভোর এগিয়ে আসে ফোন কানে রেখেই। ওপাশ থেকে অরুণ অল্প হেসে বলল, কি দুষ্টমি করলো আমার বাবু? আম্মু টাম্মিতে কি করে? আমার ব্যথা লাগে না বুঝি? কাঁদছে তো। পাতা ভোরকে পানি খাইয়ে অন্যায় মুখ মুছে দেয়। ফোন লাউডে টাকায় অরুণের গমগমে আওয়াজ ভেসে আসে, তোমার আম্মু দুষ্টমি করে তাই বাবু তাকে পানিশড করে। ভোর তীব্র বিরোধিতা করে, বলে, আম্মু একটু দুষ্টুমি করো না, সে গুড গার্ল। তোমার আম্মু আমার একটা কথাও শোনে না। পাতার ব্যথা ধীরে ধীরে কমে গেছে। এমনি হয়, হুট করে ব্যথা শুরু হবে, মিনিট 10 থেকে ব্যথা আপনা আপনি চলে যাবে। অরুণের কথা শুনে পাতার ইচ্ছা করে ফোনের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে লোকটার গলা টিপে দিতে। না কুচু ম্যানারলেস লোক। বাবু তুমি আসো না, তুমি এসে তোমার বাবুকে বলে বকে দাও। আমি গিয়ে কি করব? তোমার আম্মু তো চেনেই না আমাকে। কথা বলা তো দূর, ফিরেই তাকায় না। ভোর আর চোখে আম্মুর দিকে চায়। ছোট্ট ভোরও খেয়াল করেছে আম্মু আব্বুর সাথে কথা বলে না। আব্বু এলে দূরে থাকে। আম্মু কি আব্বুর উপর রেগে আছে? সে পাতার দিকে দৃষ্টি স্থির করে বলে, তুমি আসো আব্বু, তুমি এলে আম্মুর কষ্ট হবে না, আম্মু কাঁদবে না। কাল অনেক কাজ ছিল। আজ লাবু মামা নানু হাসপাতালেও নিয়ে গিয়েছিল। পাতার চোখ বড় বড় করে ঘন ঘন না বোধক মাথা নেড়ে মানা করে বাবাকে না বলতে। ভোর তবুও গড়গড় করে বলে দেয় সব। ওপাশে পিন পতন নীরবতা বিরাজ করে। কিছু সময় পর টুটটুট করে ফোনের সংযোগ লাইন কেটে যায়। পাতা ছোট ছোট চোখে ভোরের দিকে চায়।
ভোর ফোন রেখে দৌড়ে চলে যায়। যাবার সময় চিল্লিয়ে সরি আম্মু বলতে ভুলে না। ভোর ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। রিমোট খুঁজে টিভি অন করে কার্টুন দেখে। একটু পর গুটি গুটি পায়ে একটি মেয়ে দুহাতে আড়ালে মুখ লুকিয়ে এগিয়ে আসে। পিচ্ছি হাতের আঙুলের আড়ালে মাঝে মাঝে উকি দিয়ে তুকি তুকি বলে ভোরের সামনে ঘুরঘুর করে। ভোর সেদিকে ঘুরেও ফিরে তাকায় না। রুম্পা অনেক সময় ধরে তুকি তুকি বলে। ভোর শোনে না, বিদায় চলে যায়। মেইন দরজার একপাশে রাখা জুতোর জার থেকে একটা স্যান্ডেল এনে ভোরকে মারতে থাকে। ভোর রেগে যায়। জুতোটা রুম্পার হাত থেকে ছিনিয়ে নিয়ে তার দিককে তাক করে চোখ রাঙিয়ে বলে, দুষ্টুমি, একটা মারবো। রুম্পা ঠোঁট উল্টে কেঁদে দেয়, যেন সত্যি ভোর মেরেছে। ভোর খানিক ঘাবড়ে আশেপাশে চায়, কেউ নেই। তবে সামনে চাইতেই লতাকে দেখে ভোর উঠে দাঁড়ালো। রুম্পাও পেছনে চায়। মাকে দেখে দৌড়ে গিয়ে নালিশ জানালো, ভোর মারবো। ভোর চোখ বড় করে রুম্পার দিকে চায়। কি বিচ্ছু, তাকেই মারলো আবার নালিশ করে যে ভোর মারবো। পচা মেয়ে। লতা মেয়েকে কোলে নিয়ে ভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মারছো কেন ওকে? ভোর ভ্রু কুচকে বলে, আমি মারিনি ওকে, ওই মেরেছিল আমাকে এই জুতা দিয়ে। কিন্তু জুতো তো তোমার হাতে। ভোর বা হাতে থাকা জুতোর দিকে চায়, সাথে সাথেই ফেলে দেয়। ইউ, কি নোংরা। সে নাক মুখ কুচকে বলে, আমি ওর থেকে কেড়ে নিয়েছি। লতা ভোরের আপাতমস্তক দেখে নিয়ে আঙুল উঁচিয়ে বলে, তোমার হাবভাব ভালো না। সেদিনের পাতার কথা মাথায় গেঁথে নিয়েছে নাকি? আমি কিন্তু তোমার মতো বিচ্ছু ছেলেকে মেয়ের জামাই কখনো বানাবো না। এই তুমি আমার মেয়ের থেকে দূরে থাকবে বলে দিলাম। শেষের কথাটা একটু জোরেই বলে। ভোর লজ্জা পায়, সাথে রাগও হয়। ওই পচা দুষ্টু মেয়েকে বিয়ে করতে ভোরের বইই গেছে। ভোর রুম্পার দিকে চায়, নাক দিয়ে সর্দি পড়ছে, সেই সর্দি মুছে যাচ্ছে। ইয়াও নোংরা মেয়ে। সে মুখ ফিরিয়ে দরজার দিকে চাইতেই চোখ মুখ উজ্জ্বল হয়। আব্বু, এত জলদি? ভোর বিস্ময়ে দৌড়ে যেতেই ভুলে যায়। অরুণ থমথমে মুখে ভিতরে প্রবেশ করে। লতা ও ভোরের কিছু কিছু কথা কানে এসেছে তার। কি করেছে ভোর? এভাবে বকছে কেন? তার ছেলেকে কেউ বকুক তার পছন্দ নয়, সেটা যেই হোক। সে এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে চুমু দেয় কপালে। ভোর হেসে বাবার গলা জড়িয়ে ধরে। রুম্পা লতার কোল থেকে হাত বাড়িয়ে আঙ্কেল আঙ্কেল ডাকে। লতা মেয়ের নাক মুখ মুছে নামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? লতা ড্যাব ড্যাব করে চায় অরুণের দিকে। সে কি ঠিক শুনলো? অরুণ ভোরকে নিয়ে চলে যেতে যেতে বলে, সালাম দিলে ভালো মন্দ জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, এটুকু ম্যানার্স শেখায়নি আপনার ছোট বোন পাতা? ছোট্ট রুম্পা দৌড়ে অরুণের হাত ধরে হাসতে হাসতে চলে যায়। লতা আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে। ভূতের মুখে রাম নাম। অরুণ রুম্পাকে সহ পাতার রুমে প্রবেশ করে। সে পথেই ছিল। সরকার বাড়ি থেকে সরাসরি এই বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়। তার মনটা বিক্ষিপ্ত ছিল। প্রশান্তি হাওয়া দরকার। আর তাছাড়াও প্রাণভোমরাগুলোর থেকে দূরে থাকতে তারও ভালো লাগে না। এই সবটার জন্য পাতাবাহার দায়ী। মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। ভাবা যায় অরুণ সরকারকে নাকানি চুমানি খাইয়ে আদমরা বানিয়েছে। অরুণ সরকার প্রতিটা মুহূর্ত তরপায়, যেমনটা কাঁচা গায়ে লঙ্কা গুঁড়ো ছিটালে মানুষ তরপায়। তফাৎটা এই, তারা গলা ফাটিয়ে কাঁদতে পারে আর অরুণ সরকার পারে না। তবে সেও ছটফট করে। শীতকালীন এই দীর্ঘ রজনী একা একা কাটাতে হয়, কখনো ঘুমে তো কখনো নির্ঘুমে। স্বপ্নরাজ্যে চড়ুইয়ের খুনসুটিতে মেতে থাকে সুবায়ে সাদিকে। পুরো বাড়ি খুঁজতেও পাওয়া যায় না চড়ুই। তখন অরুণ সরকার ভিতর থেকে মূর্ছা যায়। রাতের অন্ধকারে যখন একাকিত্ব কুড়ে কুড়ে খায়, তখন ভাবে হোক সকাল, চক্ষু লজ্জা গুলি মেরে শ্বশুরবাড়ি চলে যাবে। কিন্তু দিনের আলোয় পারে না অরুণ সরকার। কবে যে সব স্বাভাবিক হবে? তার মেয়েটা আসুক, মেয়েই সব ঠিক করে দেবে। তাতেও ঠিক না হলে কষি এক থাপ্পড় দিয়ে কাঁধে তুলে নিয়ে যাবে। অরুণ রুমে প্রবেশ করে একটু অবাক হয়। গোধূলি লগ্ন। দূর হতে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। আর এই অবালায় মেয়েটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীর ঠিক আছে তো? কাঁদছে কি? অরুণ রুম্পার হাত ছেড়ে ভোরকে নামিয়ে দিল। বিছানায় বসে পাতার গা থেকে কম্বল সরিয়ে ডাকে, এই পাতাবাহার, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? দেখি এদিকে ফেরো। অরুণের উদ্যোক্ততা ভরাত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাতা চমকপ্রদক হয়ে এদিকে ফুরে। ক্লান্ত লেগছিল কেমন যেন, চোখে ঘুম ঠেলে দিয়েছিল যেন, তাই গা এলিয়ে দিয়েছিল। আচ্ছা, সে কতক্ষণ ঘুমিয়েছিল? লোকটা এসেও গেছিল?
পাতা হাঁ করে চেয়ে থাকে। অরুণ পাতাকে তুলে বসিয়ে দিল। পাতার আপাদমস্তক দেখতে হয় না, শুকনো ফ্যাকাশে মুখটা দেখে অরুণ শান্ত হয়ে যায়। কি হাল করেছে নিজের! উস্কো খুস্কো চুল, চকচক করা চোখ, জোড়ায় মলিনতা, টকটা কেমন খসখসে, গলার নিচের ক্যালভন দেখা যায়। অরুণ তার থুতনি ধরে বলে, মহারানীর সারা অঙ্গে এত অযত্নের ছাপ, এত মানুষের ভিড়ে আয়নায় দেখেছ নিজেকে? এ তো আমার পাতাবাহার নয়। পাতার মুখে বিরক্তির রেশ ফুটে তোলে। থুতনিতে রাখা অরুণের হাতটা ঝটকায় সরিয়ে দেয়। 7 দিন হয়ে গেল না কিছু লোকের খবর নেই, এখন এসেছে সারা অঙ্গে অযত্নের ছাপ খুঁজতে। অরুণের রাগ হয়। সে বিছানা ছেড়ে উঠে গমগমে গলায় আদেশের বাণী শোনায়, উই আর রিটার্নিং হোম আর্লি টুমোরো মর্নিং। আই উইল নট লিসেন টু এনিওয়ান। ইফ নেসেসারি আই উইল ইউজ ফোর্স। পাতা ঠোঁট উল্টিয়ে ভেঙ্গে বলে, আই উইল ইউজ ফোর্স। ভোর তাকে বলে দাও কোথাও যাচ্ছি না। আমাকে জোর করলে আমি কি করবো আমি নিজেও জানি না। সে দেখা যাবে। গুলুমুলু বউ যত্নের অভাবে হাড্ডিসার হয়ে গেছে। হাসপাতালে চক্কর পর্যন্ত লাগিয়েছে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আর আমি অরুণ সরকার চুপ করে বসে থাকবো? ভোরকে শুধায় অরুণ। ভোর পিটপিট করে চায়। আব্বু আম্মু তাকে জিজ্ঞাসা করছে কেন, সে কার পক্ষে কথা বলবে এবার। রুম্পা আগেই কেটে পড়েছে অরুণের গম্ভীর গলার আওয়াজ শুনে। তাদের কথোপকথনের মাঝেই লতা আসে ধূপধাপ পা ফেলে। পাতার সব রিপোর্ট বিছানায় রেখে বলে, আপনার অতি আদরের গুলুমুলু বউটা যত্নের অভাবে হাড্ডিসার হয়ে যায়নি। তার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে, যে কোনো সময় তার আগমন হতে পারে, তাই উইক হয়ে পড়েছে। ইটস নর্মাল। বাচ্চার মা দুজনে সুস্থ আছে আল্লাহর রহমতে, তবে সাবধানে থাকতে হবে। অরুণ বিশ্বাস করে না তার কথা। সে রিপোর্ট হাতে নিয়ে বোঝার চেষ্টা করে। পুরোটা না বুঝলেও টুকটাক পড়ে কিছুটা শান্ত হয়। তবে সে আর রাখবে না, যতই পাতা জেদ করুক। কালকেই চলে যাবে। লতা পাতাকে উঠতে বলে নামাজের জন্য। অরুণ তাকে ধরে নিয়ে ওয়াশরুমে যায়। পাতাকে অজু করিয়ে দিয়ে নিজেও অজু করে নেয়। কুয়াশার চাদরে মুড়ে আছে অন্ধকার রজনী। শীতটাও জমকালোভাবেই জেঁকে বসেছে। ডিসেম্বরের শেষ দিন, নতুন বর্ষকে সাদরে বরণ করতে মুখিয়ে সবাই। ঘড়িতে 10টা বেজে 1 মিনিট। আর প্রায় 2 ঘন্টা পর নতুন বর্ষ আগমন। পাতা বিছানায় শাল মুড়িয়ে বসে আছে। তার চোখে টইটুম্বর নোনা জল, যে কোনো সময় গড়িয়ে পড়বে। মুখটাও কেমন ফ্যাকাশে, রক্তশূন্য। ভোর তার সামনে গালে হাত দিয়ে বসে আছে ফ্যাকাশে মুখে। আম্মুর চোখে পানি থাকবে কেন? আম্মুর কি খুব কষ্ট হচ্ছে? তাহলে বলছো না কেন? আম্মু কষ্ট হচ্ছে তোমার? বাবু আবার দুষ্টুমি করছে? পাতা ভোরের দিকে চায়, সাথে সাথেই কপাল বেয়ে বাড়ি দ্বারা বইতে শুরু করে। ভোর ঘাবড়ে যায়। পাতা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, আমার ভয় করছে ভোর, মনে হয় কেউ টেনে নিয়ে যাচ্ছে আমায়। তোমার আব্বুকে ডাকো ভোর। ভোর উঠে এসে পাতাকে জড়িয়ে ভঙ্গুর স্বরে বলে, আমি আছি তো আম্মু। বলেই উঁচু গলায় বাবাকে ডাকে। অরুণ ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আম্মু কাঁদছে, ভয় পাচ্ছে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে ভেজা হাতে তোয়ালে দিয়ে মুছে দরজা বন্ধ করে বিছানায় বসে। ভোর পাতাকে ছেড়ে সরে যায়। অরুণ পাতার গালে হাত রেখে নরম সুরে বলে, আছি তো আমি। কি হয়েছে? ভয় কেন পাচ্ছ? পাতা কিছু বলে না, শুধু ঠোঁট ভেঙে কেঁদে দিল গুনগুন করে। অরুণ চিন্তিত হয়। সে তড়িঘড়ি পাতাকে টেনে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে বলবে? পেটে ব্যথা করছে খুব বেশি? এই পাতাবাহার। অল্প অল্প, মনে হয় পেট ফেটে বেরিয়ে আসবে এক্ষুনি। অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে পাতা। অরুণ হাসবে কি না বুঝতে পারে না। সে পাতার মাথায় হাত বুলিয়ে বলে, আর একটু সহ্য করো পাতাবাহার, সে আসলে সব ব্যথা গায়েব হয়ে যাবে। পাতা লম্বা শ্বাস টেনে শান্ত হয়ে যায়। এখন ভালো লাগছে একটু। ভয় ভয় অনুভূতি হচ্ছে না। ভয় লাগবে কেন? এটা যে তার স্বস্তির জায়গা। অরুণ নিজেও স্বস্তির শ্বাস ছাড়ে। একজন মা কতটা কষ্ট ব্যথা সহ্য করে একটা বাচ্চা জন্ম দেয়। 10 মাস 10টা দিন একটা প্রাণ নিজের ভেতর ধারণ করে। শত যন্ত্রণা সহ্য করেও বিরক্ত হয় না, বরং হাসি মুখে মেনে নেয় সবটা। প্রসব বেদনা সহ্য করে প্রাণটাকে ভূমিষ্ঠ করে। সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে যখন সে বুকে টেনে নেয়, সব যন্ত্রণা ব্যথানাশন ঔষধের প্রলোভ পড়ে যায়। অরুণ ভোরের দিকে তাকালো। ছোট্ট আদুরে মুখটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে আরেক হাত বাড়িয়ে ছেলেকে টেনে জড়িয়ে নেয়। ভোর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার দুষ্টুবাবু একটাও ভালো না। আসুক, সে ভোর থেকে বকে দেবে, কান মুলে দেবে।
পাতা মলিন হাসলো, ভোরের গাল টিপে বলে, বাবু তোমার বাবার কি করে হয়? সে তো আমার পেটে। কিন্তু সে তো বাবার মতো দুষ্টু। অরুণ, ভোর, পাতা দুজনকেই সরিয়ে বিছানা গুছিয়ে লেপ কম্বল বের করে বালিশ পেতে বলে, হ্যাঁ আমি তো দুষ্টু, আর তোমরা তো মা ছেলে দুধের ধোয়া তুলসী পাতা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পাতা আর চোখে অরুণের দিকে চেয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ মুচকি এসে হুডি খুলে তার পাশে গায়ে এলিয়ে ভোরকে ডাকে। এই কলিজা। ডাকতে দেরি, ভোরের আসতে দেরি হয়নি। বাবার বুকের ওপর শুয়ে আষ্টে পিষ্টে জাপটে ধরে ভোর। অরুণ লেপ কম্বলে ভালোভাবে মুড়িয়ে ছেলেকে আদর করে ঘুম পাড়ায়। পাতা মাথা কাত করে চেয়ে দেখে, চোখের পলক ফেলে না। দেখতে ভালো লাগে এই বাবা ছেলের ভালোবাসা, দুজন দুজনের চোখের তারা। পাতা মাথা সোজা করে চোখ বুজে নেয়, বাড়ন্ত পেটে হাত রেখে কি যেন হাবিজাবি চিন্তায় হারিয়ে যায়। চোখটা আপনা আপনি বুজে যায়, যেন ঘুম হানা দিচ্ছে। পাতা যখন চোখ খোলে নিজেকে কেমন ওজনহীন অনুভূত করে। চারপাশে কেমন হাউকাউ শব্দ কানে ঠেকে, কেউ কাঁদছে আম্মু আম্মু ডেকে। পাতা একটু নড়াচড়া করার চেষ্টা করে, পারে না। কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। পাতা হাত বাড়িয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।